আজকে আমরা ক্লাস 10-এর সিলেবাসে থাকা যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটার নাম সিন্ধু তীরে। চট করে বার করে ফেলো কবিতাটা। পেজ নাম্বার 108, 108 নম্বর পৃষ্ঠা, সিন্ধু তীরে। প্রথমেই বলে রাখি যে এখান থেকে তোমাদের পরীক্ষায় 4 ধরনের কোয়েশ্চেন আসবে, 4 টাইপস অফ কোয়েশ্চেন্স। 1 নম্বর হচ্ছে এমসিকিউ, যেটা বহু বিকল্পীয় প্রশ্ন, প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে। নেক্সট হচ্ছে এসএকিউ বা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, কম বেশি 20 শব্দে উত্তর, সেগুলো প্রত্যেকটা 1 নম্বর করে। থার্ড টাইপ যেটা, সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, একটা 3 নম্বর করে থাকবে। সেক্ষেত্রে তুমি একটা ফ্ল্যাট 3 মার্কসেরও পেতে পারো, বা ভেঙে ভেঙে 1+2, 1+1+1 এভাবে পেতে পারো। আর যেটা ফোর্থ টাইপ, সেটা হচ্ছে এসে টাইপ কোয়েশ্চেন্স বা রচনাধর্মী প্রশ্ন, যেখানে মার্কস থাকবে 5 একটাতে। একটা ফ্ল্যাট 5 মার্কসের পেলে, বা 1+4, 2+3 এরকমভাবে ভেঙে ভেঙেও তুমি পেতে পারো। এবারে আমরা একটু দেখে নেব যে সৈয়দ আলাওল, প্রথমে আমরা কবিতাতে যাচ্ছি না, প্রথমে আমরা একটু কবি পরিচিতি অংশটাতে দেখে নেব। সৈয়দ আলাওল, টিকমার্ক করে দেবে, সবার হাতের কাছে যেন পেন্সিল থাকে, টিকমার্ক করে দিও। তার সম্পর্কে যেটা বলা হচ্ছে যে সপ্তদশ শতাব্দীতে বর্তমান, তাহলে তিনি সপ্তদশ শতাব্দীর কবি ছিলেন এবং জন্মগ্রহণ করেন বাংলাদেশের ফরিদপুর জেলার জালালপুরে। মধ্যযুগের বাংলা সাহিত্যে অন্যতম প্রধান কবি সৈয়দ আলাওল ঘটনাচক্রে আরাকান রাজ্যের অশ্বারোহী সৈন্যদলে নিযুক্ত হন। তাঁর প্রথম এবং শ্রেষ্ঠ রচনা পদ্মাবতী। এছাড়াও তিনি কি লিখছেন? সয়ফুল মুলুক বদিউজ্জামাল তিনি রচনা করছেন প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের অনুরোধে। এছাড়াও সপ্তপয়কর, তোহফা, দারা সেকেন্দার নামা, সতী ময়না ও লোর চন্দ্রানী প্রভৃতি গ্রন্থ অনুবাদ এবং রচনা করেন। পাঠ্যাংশটি তাঁর পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এটাকে একটু আন্ডারলাইন করবে। শুধু গ্রন্থ কথাটা আমি একটু কেটে দেব, কারণ কাব্যগ্রন্থ বলতে এখনকার দিনে আমরা যেটা বোঝাই যে কালেকশন অফ পোয়েমস, তা কিন্তু নয়। এটা ইটসেলফ একটা বড় কাব্য, পদ্মাবতী কাব্য থেকে নেওয়া। কেমন? আচ্ছা, এবারে কয়েকটা জিনিস আমি একটু দিয়ে নিই তোমাদের। সেটা হচ্ছে আমাদের পাঠ্য কবিতাটার নাম হলো পদ্মাবতী, তাই তো? সরি, সিন্ধু তীরে। আমাদের পাঠ্য কাব্যাংশটার নাম হলো সিন্ধু তীরে। এবার সিন্ধু তীরের রচয়িতা হচ্ছেন সৈয়দ আলাওল। সৈয়দ আলাওল সম্পর্কে বিশেষ যে কয়েকটা কথা আমাদের বলার, সেটা হচ্ছে যে চট্টগ্রামের আরাকান রাজসভা বা রোসাং রাজসভার অন্যতম শ্রেষ্ঠ কবি। আরাকান রাজসভা বা রোসাং রাজসভার অন্যতম শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল। তার সম্পর্কে সেকেন্ড যে ইম্পর্টেন্ট কথাটা আমাদের জানবার, সেটা হচ্ছে মধ্যযুগের বাংলার মুসলমান কবিদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। মুসলমান কবিদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ।
এবারে যেটা আমি ডাবল টিক করব সেটা হচ্ছে সিন্ধু তীরে। সিন্ধু তীরের মূল গ্রন্থ সেটা কি? সেটা হচ্ছে পদ্মাবতী। এবার এই পদ্মাবতীটা কি? সেটা হলো হিন্দি কবি মালিক মোহাম্মদ জয়সির আওধি ভাষায় লেখা, অর্থাৎ অযোধ্যায় যে ভাষা প্রচলিত ছিল আওধি ভাষায় লেখা পদুমাবত কাব্যের অনুবাদ। কেমন? এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে আরাকান রাজ থদমিন্তার, আরাকান রাজের নাম হচ্ছে থদমিন্তার, তার প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের অনুরোধে মাগন ঠাকুরের অনুরোধে সৈয়দ আলাওল এই কাব্যটি অনুবাদ করেন। তাহলে এটা 1 নম্বর পয়েন্ট, এটা আরেক নম্বর পয়েন্ট। তাহলে যেটা আমরা বুঝলাম যে পদ্মাবতী কিন্তু সৈয়দ আলাওলের মৌলিক রচনা নয়। এবার পদ্মাবতীর কথা কেন এলো? কারণ পদ্মাবতী হচ্ছে সিন্ধু তীরের মূল গ্রন্থ। কেমন? এবং এটা কিন্তু সৈয়দ আলাওলের মৌলিক রচনা নয়, বরং হিন্দি কবি মালিক মোহাম্মদ জয়সির আওধি ভাষায় লেখা যে কাব্য পদুমাবত তার অনুবাদ। এবং অনুবাদটা তিনি কেন করছেন? আরাকানের যে রাজা থদমিন্তার তার প্রধানমন্ত্রী মাগন ঠাকুর তাকে এই কাব্যের অনুবাদ করতে অনুরোধ করছেন, সেই অনুরোধ রক্ষা করতেই তিনি কাব্যটি অনুবাদ করলেন। ক্লিয়ার? এবারে যেটা আমার বলার যে মূল কাব্যে অর্থাৎ মূল যে পদ্মাবতী কাব্যে সিন্ধু তীরে এই যে অংশটা আমরা পড়ছি এখন সেটার নাম ছিল পদ্মা সমুদ্র খণ্ড। খেয়াল রাখতে হবে এটা, ঠিক আছে? যে মূল যে পদ্মাবতী কাব্য সেখানে পদ্মা সমুদ্র খণ্ড বলে যে অংশটা সেটাই আমরা এখন সিন্ধু তীরে হিসেবে পাঠ করছি। একটু অফ দ্য রেকর্ড একটা কথা বলে নি যে চিতোরের রানী পদ্মাবতীর গল্প, পদ্মাবতীর যে অপরূপ রূপ সৌন্দর্যের কথা শুনে আলাউদ্দিন খিলজি চিতোর আক্রমণ করেন, চিতোরের রাজাকে বন্দি বানানো হয়, যুদ্ধ হয় ইত্যাদি। শেষ পর্যন্ত সেই যুদ্ধে চিতোরের হার হয় এবং পদ্মাবতী তার সখীদের সঙ্গে নিয়ে জহর ব্রত পালন করেন, অর্থাৎ বিশাল অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে যে আত্মাহুতি দেন সেটাই পদ্মাবতী কাব্যের বিষয়বস্তু, যেটা নিয়ে অনেক সিনেমাও হয়ে গেছে। এবং হিন্দি সিনেমা পদ্মাবত বলে যেটা
সেটার কথাও তোমরা শুনেছো, অনেকে হয়তো দেখেওছো। তো সেটাই মূল কাব্য আমাদের পদ্মাবতী। কেমন? এবারে তাহলে চলো আমরা টেক্সটে প্রবেশ করি। তাহলে এই অংশটা থেকে, এই জায়গাটা যেটা, এই অংশটা থেকে আমরা একটা ছোট্ট কোয়েশ্চেন কিন্তু অলরেডি করতে পারি। সেটা হচ্ছে, কবি কোন সময়ে বর্তমান ছিলেন? এটা খুব আসে কোয়েশ্চেনটা পরীক্ষায়। কবি কোন সময়ে বর্তমান ছিলেন? তাহলে কবি সৈয়দ আলাওল সপ্তদশ শতাব্দীতে বর্তমান ছিলেন। এবং বাকি যেগুলো আমি সমস্ত তো বলেই দিয়েছি। তার প্রথম এবং শ্রেষ্ঠ রচনা, যদি কোয়েশ্চেন আসে যে তার প্রথম এবং শ্রেষ্ঠ রচনার নাম কি, সেক্ষেত্রে উত্তর আসবে পদ্মাবতী। আর অন্যান্য যে রচনা সেগুলো একটু দেখে রাখবে, কারণ সেগুলো এমসিকিউতে আসতে পারে। কেমন? এবারে তাহলে এখানে আমি সবার সুবিধার জন্য একদম সেন্টার পয়েন্টে করে দিচ্ছি। সেটা হলো মূল গ্রন্থ। মূল গ্রন্থ হচ্ছে পদ্মাবতী। এবং এটা বুঝতেই পারছো, অনুদিত গ্রন্থ, মৌলিক রচনা কিন্তু নয়, অনুদিত গ্রন্থ। এবারে কি বলা হচ্ছে এখানে সেটাই আমরা আলোচনা করতে বসবো। পেজ নাম্বার 108, সিন্ধু তীরে, সবাই টিকমার্ক করে দেবে এবং কবির নামও টিকমার্ক করবে, যাতে কোনো রকমভাবে স্পেলিং মিস্টেক্স না হয়, কারণ আমাদের টার্গেটটাই থাকবে ফুল মার্কস তুলে নেওয়া সমস্ত ধরনের কোয়েশ্চেন থেকে, ইভেন 5 মার্কসের কোয়েশ্চেন থেকেও। সিন্ধু তীরে কথাটার অর্থই হচ্ছে সমুদ্রের তীরে। তাহলে সমুদ্রের তীরে কি ছিল, বা সেখানে কি ঘটলো, কি কি কাণ্ড ইত্যাদি, কেন সমুদ্রের তীরে কাব্যাংশটার নাম দেওয়া হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে, সেইটা নিয়েই আমরা আলোচনাটা করব। কন্যারে ফেলিল যথা, জলের মাঝারে তথা, দিব্যপুরী সমুদ্র মাঝার। অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। সমুদ্র নৃপতি সুতা, পদ্মা নামে গুণজুতা, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ, তাহাতে বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। এই কাব্যাংশটাতে যাবার আগে একটু পূর্ব সূত্র ধরিয়ে নিই। সেটা হচ্ছে যে চিতোরের রাজা রত্নসেন তার পোষা সুখ পাখির মুখে সিংহল অর্থাৎ শ্রীলঙ্কার রাজকন্যা পদ্মাবতীর অপূর্ব রূপ ও লাবণ্যের কথা শুনে বিশেষভাবে আকৃষ্ট হন। সিংহল অভিমুখে যাত্রা করেন। ঘটনাক্রমে পদ্মাবতীর সঙ্গে তার বিবাহ হয়। সেখানে বেশ কিছুদিন অতিবাহিত করবার পর চিতোর রাজ পদ্মাবতী এবং তাদের সঙ্গী সাথী সকলকে নিয়ে সমুদ্র পথে যখন চিতোর অভিমুখে ফিরছিলেন, তখন তাদের সেই বিশাল যে নৌকা, সেটা সমুদ্র বিপর্যয়ে পড়ে। সমুদ্রের কোপে পড়ে চিতোরের রাজা রত্নসেনের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, তার নৌকাডুবি হয়ে যায়। তারা একটা নৌকায় করে তিনি, তার স্ত্রী পদ্মাবতী এবং পদ্মাবতীর 4 সখী চন্দ্রপ্রভা, বিজয়া, রোহিণী আর বিধুর্নলা, এরা একটা নৌকায় ভাসতে থাকেন। তারপরে ঘটনাচক্রে যখন সমুদ্র বিপর্যয় থামছেই না, এইরকম সময় সমুদ্রের প্রবল ধাক্কায় সেই যে নৌকোটাও দুটো ভাগে ভেঙে যায়। একটা টুকরোতে চিতোরের রাজা ভাসতে ভাসতে কোথায় চলে যান,
আরেকটা ভাঙা টুকরোতে চিতোরের রানী তার 4 সখী সহ ভাসতে ভাসতে এই সমুদ্র তীরে যে একটা দ্বীপভূমি রয়েছে সেই দ্বীপভূমিতে এসে উপস্থিত হন। তেমন সুতরাং এখানটা থেকে আমি যে একটা ছোট্ট জিনিস দিয়ে নেব সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে পদ্মাবতীর কথা আমরা পাচ্ছি। তিনি হলেন চিতোরের রানী। কেমন? এবার পদ্মাবতীর 4 সখী। পদ্মাবতীর 4 সখীর কি নাম? পদ্মাবতীর 4 সখীর নাম হচ্ছে চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া, বিধুন্নলা। তাহলে এই হচ্ছেন পদ্মাবতী। আর এই পাশটাতে আমরা করে রাখি পদ্মা। ইনি শুধু পদ্মা, ইনি হচ্ছেন সমুদ্র রাজকন্যা, অর্থাৎ সমুদ্রের রাজা তার কন্যা হচ্ছেন পদ্মা। এবারে আমরা টেক্সটটা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। ছন্দটা আগে দেখে নেবে। ছন্দটাকে বলাই হচ্ছে ত্রিপদী ছন্দ, অর্থাৎ 3টে পদে মিল, 1 2 3 আবার 1 2 3, একে বলা হয় ত্রিপদী ছন্দ। তাহলে যেটা আমরা বলছিলাম যে একটা নৌকা সমুদ্র বিপর্যয় 2টো টুকরো হয়ে গেল। একটা টুকরোতে চিতোরের রাজা রত্নসেন ভাসতে ভাসতে কোথায় চলে গেলেন, আরেকটা টুকরোতে তার রানী পদ্মাবতী তার 4 সখী সহ ভাসতে ভাসতে এসে উপস্থিত হলেন এমন একটা জায়গা যেটা সমুদ্রের মাঝখানে, কারণ সেটা একটা দ্বীপভূমি এবং সেই জায়গাটাকে বলা হচ্ছে দিব্যপুরী। দিব্য কথাটার অর্থ হচ্ছে স্বর্গীয়, অতি সুন্দর, মনোরম। সমুদ্র মাঝার মানে হচ্ছে সমুদ্রের মাঝখানে। তাহলে কন্যারে ফেলিল যথা, সমুদ্রের প্রবল ঢেউ কন্যাকে এনে ফেললো সেইখানে যেখানে সমুদ্রের মাঝখানে একটা অপূর্ব সুন্দর স্বর্গীয় স্থান রয়েছে। অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। তাহলে এই যে জায়গাটা সমুদ্রের মাঝখানে যে দ্বীপভূমি, সেই জায়গাটা এত সুন্দর, যেন স্বর্গের মতো সুন্দর। সেই স্বর্গের মতো সৌন্দর্য যে এই দ্বীপটার তৈরি হয়েছে, এটা যে কেবলমাত্র এর প্রাকৃতিক শোভার জন্য তা কিন্তু নয়, সেটা কিন্তু এখানকার যারা অধিবাসী বৃন্দ তাদের ধর্মাচরণের জন্যেও। কারণ এই জায়গাটা আমরা একটু বাদেই দেখব যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, সেজন্যই বলা হচ্ছে অতি মনোহর দেশ। মনোহর কথার মানে হচ্ছে সুন্দর, মনকে হরণ করে যা, যেখানে কোনো দুঃখ, কোনো কষ্ট, যন্ত্রণা কিচ্ছু নেই, এবং সেখানকার অধিবাসীরাও সর্বদা সত্য কথা বলেন, সর্বদা ধর্মপথে চলেন এবং সদাচারী তারা। সেইখানে কি হয়েছে, এই জায়গাটার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সমুদ্র রাজার কন্যা, সমুদ্র নৃপতি সুতা মানে সমুদ্র রাজার কন্যা পদ্মা, যিনি বিভিন্ন সুলক্ষণযুক্ত একজন নারী, তিনি সেই সিন্ধু তীরে এইরকম একটা সুন্দর জায়গা দেখে তিনি কি করলেন, তিনি সেখানে নিজের একটা প্রাসাদ তৈরি করালেন। কোথায় করালেন দেখো তো, উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক,
তার পাশে রচিল উদ্যান, নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। তাহাতে বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। তাহলে এই যে সমুদ্রের মাঝখানে যে দ্বীপভূমি, যেটাকে দিব্যস্থান বা দিব্যপুরী বলা হচ্ছে, যে স্বর্গের মতো সুন্দর যে জায়গাটা, সেই দ্বীপভূমির উপরের দিকে এক পর্বতের অধিষ্ঠান। সেই পর্বতের পাশেই ফল ফুলের প্রাচুর্যপূর্ণ এক উদ্যান রাজকন্যা পদ্মা তৈরি করালেন। এবং সেখানে বিভিন্ন ফুলের গাছ রয়েছে, যে ফুলগুলো সুগন্ধি চারদিককে একেবারে আমোদিত করে রাখে। সেখানে নানা ফলের গাছ রয়েছে, যে ফলগুলো সুলক্ষণ। সুলক্ষণ মানে ঔষধি গুণান্বিত, সুউৎপাদনশীল। তাহলে এই রকম যে একটা উদ্যান তিনি তৈরি করালেন, যেখানে বিচিত্র বিচিত্র বর্ণের সুগন্ধি পুষ্পের গাছ রয়েছে, যেখানে প্রচুর ফল উৎপাদনকারী বৃক্ষ রয়েছে, সেই রকম প্রাসাদের মাঝখানে তিনি একটা টঙ্গী বানালেন। টঙ্গী মানে প্রাসাদ, আমি একটু বাদে সব দিয়ে দেব। সেই টঙ্গীটা কি দিয়ে বানানো? হেমরত্নে। হেম মানে হচ্ছে সোনা, আর রত্ন মানে হচ্ছে বিভিন্ন যে স্টোনস, অর্থাৎ চুনি, পান্না, হিরে, মণি, মুক্ত সমস্ত, অর্থাৎ স্বর্ণ রত্নাদি খচিত সেই যে প্রাসাদ, সেটা নানা রঙ্গী, ঝলমল ঝলমল করে। যখন সূর্যের আলো এসে পড়ে, চারদিকে সেই প্রাসাদের শোভা ঝলমলিয়ে ওঠে একবারে। সেই প্রাসাদে তথা কন্যা থাকে সর্বক্ষণ। এই কন্যা মানে তাহলে হচ্ছে পদ্মাবতী। আর এই কন্যা মানে হচ্ছে রাজকন্যা পদ্মা, বা আরো স্পেসিফিক করে বলতে গেলে, আমি যেহেতু একবার বলে দিয়েছি তাই আর বললাম না, সমুদ্র রাজকন্যা পদ্মা। কেমন? এবার তাহলে আমরা এখান থেকে ছোট ছোট কোয়েশ্চেন নিয়ে নেব। সেটা হচ্ছে কন্যারে ফেলিল যথা। কোয়েশ্চেনটা নিয়ে নাও। কোন কন্যাকে কোথায় ফেলা হয়েছিল? কোন কন্যাকে কোথায় ফেলা হয়েছিল? প্রবল সামুদ্রিক বিপর্যয়ে চিতোরের রানী পদ্মাবতী, তিনি একটি ভাঙা মান্দাসে তাঁর সখীদের নিয়ে সমুদ্রের মাঝখানে এক দ্বীপভূমিতে এসে পড়েছিলেন। কেমন? আচ্ছা, এবারে যেটা বলা হচ্ছে যে গুণযুতা। গুণযুতা কথার অর্থ হচ্ছে নানা সুলক্ষণযুক্ত। নানা সুলক্ষণযুক্ত। এবারে হচ্ছে এই যে সুলক্ষণ, ঔষধি গুণান্বিত, সুউৎপাদনশীল। সুউৎপাদনশীল। এবারে এটা যেরকম আমরা একটা কোয়েশ্চেন নিলাম যে কোন কন্যাকে কোথায় ফেলা হয়েছিল, তেমনি এখানটাও আমরা বলতে পারি যে দিব্যপুরী। এই জায়গাটাকে যদি আমরা করে নিই দিব্যপুরী, এইখান থেকে আমরা কোয়েশ্চেনটা করে নিতে পারি কোন স্থানকে কেন দিব্যপুরী বলা হয়েছে? কোন স্থানকে কেন দিব্যপুরী বলা হয়েছে?
সামুদ্রিক বিপর্যয় চিতোরের রানী পদ্মাবতীকে সমুদ্রের মাঝখানে যে দ্বীপভূমিতে এনে ফেলেছিল সেই জায়গাটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ। শুধু তাই নয়, সেখানকার অধিবাসীরাও তারা সত্য পথে চলেন, ধর্মাচরণকারী এবং তারা সদাচারী। সেই জন্যেই এই জায়গাটি হয়ে উঠেছে স্বর্গের মতো সুন্দর, এই দ্বীপভূমিটি। কেমন হয়ে গেল? এবারে যেটা টঙ্গী, টঙ্গী কথাটার অর্থ কি যদি তোমাকে এখানে বলা হয়, তাহলে জাস্ট এখানটাতে আসবে টঙ্গী কথার অর্থ হলো প্রাসাদ। কেমন? হেমরত্নে, হেমরত্নে কথাটার অর্থ হচ্ছে স্বর্ণ রত্নাদি খচিত। স্বর্ণ রত্নাদি খচিত। এবারে আমি এই কোয়েশ্চেনটা একটু নেব, তথা কন্যা থাকে সর্বক্ষণ, এইটা যেটা তথা কন্যা থাকে সর্বক্ষণ, এইখান থেকে আমরা যে কোয়েশ্চেনটা নেব সেটা হচ্ছে কোন কন্যা কোথায় থাকেন? কোন কন্যা কোথায় থাকেন? সমুদ্রের মাঝখানে যে অপূর্ব সুন্দর দ্বীপভূমিটি রয়েছে তার উপরের দিকে রয়েছে এক পর্বত, তার পাশে ফল ফুলের গাছে পরিপূর্ণ এক উদ্যান, সেই উদ্যানের মাঝখানে স্বর্ণ রত্নাদি খচিত এক প্রাসাদে সমুদ্র রাজকন্যা পদ্মা সবসময় থাকেন। হয়ে গেল, তাহলে জায়গাটার বর্ণনা আমরা পেয়ে গেলাম এবং সেখানে রাজকন্যা পদ্মার কথাও পেলাম, এবং চিতোরের রানী পদ্মাবতী সেখানে তিনি যে হঠাৎ করেই এসে উপস্থিত হলেন তার ভাঙা মান্দাসে, সেই পর্যন্ত আমরা পড়লাম। এরপরে কি হচ্ছে? পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ, সখীগণ করি সঙ্গে, আসিতে উদ্যানে রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। তাহলে এই যে সমুদ্র রাজকন্যা পদ্মা, তিনি তার বাবার খুব আদরের মেয়ে, সেই জন্যেই তিনি সারা রাত তার পিতৃপুরে অতিবাহিত করেন, বিভিন্ন সুখে খেলে হেসে সারাটা রাত অতিবাহিত করবার পর যখন ভোর হলো, প্রত্যুষ কথার মানে হচ্ছে ভোর। তাহলে সারাটা রাত হাসি খেলায় পিতৃপুরে অতিবাহিত করবার পর যখন ভোর হলো, তখন রাজকন্যা পদ্মা তিনি তার সখীদের সঙ্গে নিয়ে তার সেই উদ্যান এবং প্রাসাদে ফিরছিলেন। এমন সময় চোখে পড়ল যে সমুদ্র তীরে একটা মাঞ্জস এসে ঠেকেছে। মাঞ্জস কথার অর্থ হচ্ছে মান্দাস বা ভেলা। মনেতে কৌতুকবাসী তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারি ভিত, মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী, নিপতিতা চেতন রহিত। তাহলে স্বাভাবিকভাবেই একটি মেয়ে যখন দেখছে যে সমুদ্রের তীরে একটা ভেলা ভেসে এসেছে, তার মনে কৌতূহলের উদ্রেক হওয়া খুব স্বাভাবিক। সেজন্যেই সমুদ্র রাজকন্যা পদ্মার মনেও কৌতূহলের উদ্রেক হলো এবং সে তাড়াতাড়ি সেইখানে এসে উপস্থিত হলো যেখানে এই মাঞ্জস বা মান্দাসটা এসে ঠেকেছে। সে দেখছে যে সেই ভেলার চারিদিকে চারটি মেয়ে পড়ে রয়েছে, সবাই অজ্ঞান অচেতন, এবং তার মাঝখানে যে কন্যাটি রয়েছে
সেই কন্যাটির এত অপরূপ রূপলাবণ্য যে সেই রূপলাবণ্যে সে যেন স্বর্গের অপ্সরা রম্ভাকেও জয় করতে পারে, কিন্তু সেও অচেতনা। কেমন? তাহলে এখান থেকে কৌতুক, কৌতুক কথার অর্থ কি? কৌতুক কথার অর্থ হলো কৌতূহল। তুরিত, তুরিত কথার অর্থ হচ্ছে দ্রুত, তাড়াতাড়ি। চারিভীত মানে হলো চারিদিকে। রম্ভা, এবার যিনি কথাটার অর্থ আগে দিয়ে নি। যিনি কথাটার অর্থ হচ্ছে জয় করে। রম্ভা তিনি হলেন স্বর্গের অপ্সরা। উর্বশী, মেনকা যেরকম, সেরকমই অন্যতম স্বর্গের অপ্সরা হচ্ছেন রম্ভা, স্বর্গের অপ্সরা। এবার নিপতিতা, নিপতিতা কথাটার অর্থ হচ্ছে পড়ে আছে এমন, পড়ে আছে এমন। কেমন? তাহলে সেই যে ভাঙা মাঞ্জসটা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে সমুদ্র রাজকন্যা পদ্মা সেখানে এসে উপস্থিত হলেন এবং দেখলেন যে সেই ভাঙা মাঞ্জসে মোট 5টি কন্যা রয়েছে। 4টি মেয়ে চারদিকে পড়ে রয়েছে। মাঝখানে যে মেয়েটি রয়েছে সেই মেয়েটির এত অপরূপ রূপলাবণ্য যে পদ্মা বিমোহিতা হচ্ছেন, তার মনে হচ্ছে স্বর্গের অপ্সরা রম্ভার রূপকেও জয় করতে পারে ওই মেয়েটির রূপলাবণ্য। কিন্তু সকলেই অচেতনা, কারোরই চেতনা নেই। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে, ইন্দ্রশাপে বিদ্যাধরী কিবা স্বর্গভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। তাহলে ওই যে মধ্যবর্তী কন্যাটির রূপ সৌন্দর্যের শ্রেষ্ঠত্ব দেখে এতটাই বিমোহিত, এতটাই অবাক হচ্ছেন সেই কন্যা পদ্মা যে তিনি অনুমান করছেন, ভাবছেন নিজের মনে মনে যে এ কোনো সাধারণ নারী হতেই পারে না, এ নিশ্চয়ই কোনো বিদ্যাধরী। বিদ্যাধরী স্বর্গের গায়িকাদের বলা হয়, তাহলে এ নিশ্চয়ই কোনো বিদ্যাধরী। দেবরাজ ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে আজকে অচৈতন্য অবস্থায় মর্তে পতিত হয়েছে। কেমন? তাহলে রূপের কলা, কলা কথাটার অর্থ হচ্ছে শ্রেষ্ঠত্ব। বালা কথাটার অর্থ হচ্ছে মেয়ে। এখানে বুঝতেই পারছো বালা বলতে সমুদ্র রাজকন্যা পদ্মাকে বোঝানো হচ্ছে। এবার এই লাইনটা, অনুমান করে নিজ চিতে, কে কি অনুমান করেছিল? কে কি অনুমান করেছিল? সমুদ্র তীরে যে ভাঙা মাঞ্জসটি এসে ঠেকেছিল তার মধ্যে 5 জন কন্যার মধ্যবর্তী কন্যাটির রূপ সৌন্দর্যের শ্রেষ্ঠত্ব দেখে বিমোহিতা পদ্মা অনুমান করেছিলেন যে ইনি নিশ্চয়ই কোনো বিদ্যাধরী, যিনি ইন্দ্র শাপে স্বর্গভ্রষ্ট হয়ে অচৈতন্য অবস্থায় মর্তে পতিত হয়েছেন। এই তোমার আনসার। এবারে তাহলে বিদ্যাধরী অর্থটা দিয়ে নি আমি। বিদ্যাধরী অর্থ হচ্ছে স্বর্গের গায়িকা। হয়ে গেল এ পর্যন্ত। বেকত দেখিয়ে আঁখি তেন সবসন সাক্ষী, বেথানিত হইছে কেশ বেশ, বুঝি সমুদ্রের নাও, ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। বেকত মানে হচ্ছে ব্যক্ত বা প্রকাশিত,
একটু অর্থগুলো দিয়ে নি, তা না তো তোমাদের ধরতে অসুবিধা হবে। তেন সবসন সাক্ষী, তার পরিধেয় বস্ত্রের সাক্ষ্যে তার পরিধেয় বস্ত্রের সাক্ষ্যে বেথানিত কথার অর্থ হচ্ছে বিস্রস্ত। আলুথালু যাকে আমরা বলি। আর বাও, বাও কথাটা ভীষণভাবে আসে। বাও মানে হচ্ছে বাতাস, ঝড় নয় কিন্তু, বাও মানে বাতাস। নাও কথাটার অর্থ হচ্ছে নৌকা। এবার রাজকন্যা পদ্মা কি দেখছেন? ওই যে অপূর্ব রূপবতী কন্যাটির তার চোখ ঠেলে বেরিয়ে আসছে যেন, এবং তার পরনের যে বস্ত্র, তার যে পরিধেয় বস্ত্র সবই এলোমেলো, এবং তার কেশ আলুথালু। সুতরাং তার এই যে বসন এলোমেলো, আলুথালু কেশ, তার এই যে চোখ ঠিকরে বেরিয়ে আসছে, এই যে অচৈতন্য অবস্থায় এলিয়ে পড়ে আছে, এইটা দেখে রাজকন্যা পদ্মা বুঝতেই পাচ্ছেন যে এরা হয়তো সমুদ্রে সামুদ্রিক বিপর্যয়ের দ্বারা প্রচণ্ডভাবে কষ্ট পেয়েছে। সমুদ্রের প্রবল বাতাস এদের নৌকা ভেঙে দিয়েছে, এবং এই সমুদ্র সৃষ্ট কষ্টেই তাদের আজকে এই দুরবস্থা। চিত্রের পতলি সমা নিপতিত মনোরমা, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, অতি স্নেহ ভাবি মনে, বলে পদ্মা ততক্ষণে বিধি মোরে না করো নৈরাশ। চিত্রের পতলি অর্থাৎ পটের ছবির মতো। চিত্রের পতলি সমা, তুমি এখানে অর্থ করে রাখো পটের ছবির মতো, অর্থাৎ সচরাচর এরকম কোনো মানবী দেখা যায় না, একমাত্র ছবিতেই দেখা যায়। এত সুন্দরী সেই মেয়েটি, সেজন্যই বলা হচ্ছে মনোরমা। তাহলে সেই যে পটের ছবির মতো সুন্দরী মেয়েটি, তার তখনও কিছুমাত্র সামান্য কিছু শ্বাস অবশিষ্ট ছিল। সেইটা দেখেই রাজকন্যা পদ্মা তিনি পরদুঃখ কাতরা। তিনি হতে পারেন রাজকন্যা, কিন্তু তার মধ্যে কোনো গর্ব বলো অহংকার বলো কিচ্ছু নেই, বরং পরের দুঃখে তিনি খুব সহজেই কাতর হয়ে পড়েন। এই যে মেয়েটি, যে মেয়েটিকে এত সুন্দর দেখতে, সেই মেয়েটি এক মুহূর্তেই তার মন জয় করে নিয়েছে। সেজন্য যখন দেখছেন যে সেই মেয়েটি এত কষ্ট পেয়েছে, সমুদ্রের দ্বারা সৃষ্ট যে কষ্টে তার এই দুরবস্থা, তার সামান্য কিছু শ্বাস তখনও বাকি আছে, তখন সেই মেয়েটির কষ্টে তিনিও কষ্ট পাচ্ছেন। তার মনে সহানুভূতি সৃষ্টি হচ্ছে সেই মেয়েটিকে নিয়ে, এবং তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে বিধি মোরে না করো নৈরাশ। বিধি অর্থাৎ বিধাতা, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে হে বিধাতা, আমাকে তুমি নিরাশ করো না। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন, চিকিৎসিমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। তিনি ঈশ্বরের কাছে কি প্রার্থনা করছেন? যে আমার পিতা যে পুণ্য অর্জন করেছেন সেই পুণ্য ফলে এবং আমার ভাগ্য বলে এই মেয়েটির জীবন ফিরে আসুক। আমি প্রাণপণে এর চিকিৎসা করব। শুধু হে নিরঞ্জন, তুমি কৃপা করো আমাকে, এই দুঃখিনীকে স্মরণ করে তুমি এই দুঃখিনীকে কৃপা করো। তাহলে এখানে দুঃখিনী বলতে কিন্তু রাজকন্যা পদ্মাকে বোঝানো হচ্ছে, সেটা খেয়াল রেখো। অর্থাৎ এই যে দুঃখিনী মেয়েটি, যে মেয়েটি অপরূপ রূপবতী, যে তার রূপে যেন স্বর্গের অপ্সরা রম্ভাকেও জয় করে নিতে পারে, সেই দুঃখিনী মেয়েটির দুঃখে আজকে রাজকন্যা পদ্মাও দুঃখিনী।
সেই জন্য তিনি কার কাছে প্রার্থনা করছেন? তিনি নিরঞ্জনের কাছে প্রার্থনা করছেন। এইখান থেকে একটা কোয়েশ্চেন নিয়ে নেবে, কার কৃপা প্রার্থনা করছেন পদ্মা? কার কৃপা প্রার্থনা করছেন পদ্মা? ঠিক আছে, এবার মোহর। মোহর কথাটার অর্থ হচ্ছে আমার। বাহুরক, বাহুরক কথাটার অর্থ হলো ফিরে আসুক। চিকিৎসিমু কথাটার অর্থ হচ্ছে চিকিৎসা করব। তাহলে রাজকন্যা পদ্মা নিজেকেই বলছেন দুঃখিনী এবং তিনি নিরঞ্জনের কাছে কৃপা প্রার্থনা করছেন। এই যে বলা হচ্ছে কার কৃপা প্রার্থনা করছেন পদ্মা, সমুদ্র রাজকন্যা পদ্মা নিরঞ্জনের কৃপা প্রার্থনা করছেন যে হে নিরঞ্জন, তুমি এই দুঃখিনী পদ্মার কথা মনে করে একটু কৃপা করো। আমার পিতার পুণ্য ফলে, আমার ভাগ্য বলে যেন এই মেয়েটির জীবন ফিরে আসে। আমি প্রাণপণে এর চিকিৎসা করব, শুধু তুমি আমাকে একটু কৃপা করো। এরপর তিনি কি করছেন? সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া। অগ্নি জালি ছেকে গাও, কেহ শিরে কেহ পাও, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। তাহলে রাজকন্যা পদ্মা তিনি তার সখীদেরকে আজ্ঞা দিলেন, ওই পঞ্চকন্যাকে তার উদ্যানের মাঝখানে নিয়ে যাওয়া হলো। তাদের জামা কাপড় সমস্ত ছিঁড়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, ভিজে গেছে, সেইগুলো সমস্ত সরিয়ে নতুন সুন্দর বস্ত্র তাদেরকে পরানো হলো। তারপর আগুন জ্বেলে সেই আগুনের তাপ দেওয়া হতে লাগলো মাথায়, পায়ে, গায়ে, হাতে, সমস্ত জায়গায়। সেই সঙ্গেই চলতে লাগলো তন্ত্র মন্ত্র মহৌষধির প্রয়োগ। মহৌষধি কথাটার অর্থ হচ্ছে ভেষজ গুণ সম্পন্ন। ভেষজ গুণ সম্পন্ন ওষুধ। ভেষজ গুণ সম্পন্ন, আমি একটু ধরিয়ে দেব ফার্স্ট পাতাটা। নানা ফল বৃক্ষ সুলক্ষণ। সুলক্ষণে বলাই হয়েছিল ঔষধি গুণান্বিত, অর্থাৎ ওই যে রাজকন্যা পদ্মার যে উদ্যানটা রয়েছে সেখানে বিভিন্ন সুগন্ধি ফুলের গাছ যেমন আছে, তেমনি বিভিন্ন ফলের গাছও আছে যে ফলগুলো ঔষধি গুণান্বিত। ফলে এখন সেই ফলগুলো কাজে লাগছে। তাহলে সখীদের সবাইকে আজ্ঞা দিয়ে এই পঞ্চকন্যাকে উদ্যানের মাঝখানে নিয়ে যাওয়া হলো এবং তাদেরকে নতুন বসন পরিয়ে তাদের গায়ে, হাতে, পায়ে, মাথায় আগুনের তাপ দেওয়া হতে লাগলো। সেই সঙ্গেই চলতে লাগলো তন্ত্র মন্ত্র মহৌষধির প্রয়োগ। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। এটুকু আগে পড়িয়ে নেব, তারপর শেষটুকু। দণ্ডচারী মানে চার দণ্ড। এক দণ্ড মানে হচ্ছে 24 মিনিট। তাহলে এবার তোমরা আমাকে জানাবে যে চার দণ্ড মানে কত মিনিট। কেমন? তাহলে চার দণ্ড ধরে এইভাবে ক্রমাগত চিকিৎসা, প্রাণপণ চিকিৎসার পরে পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যার চেতনা ফিরে এলো। তাহলে এখান থেকে আমি যে কোয়েশ্চেনটা নেব বা কোয়েশ্চেনগুলো নেব সেগুলো কি কি? 1 নম্বর হচ্ছে পঞ্চকন্যা কারা? পঞ্চকন্যা সিন্ধু তীরে কাব্যাংশে পঞ্চকন্যা বলতে চিতোরের রানী পদ্মাবতী এবং তার 4 সখী চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া, বিধুন্নলা এদেরকে বোঝানো হয়েছে। যে কোয়েশ্চেনটা আসে এই লাইনটা তুলে, পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেলেন?
পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেলেন? সিন্ধু তীরে কাব্যাংশে দেখা যায় রাজকন্যা পদ্মার আদেশে তাঁর সখীরা পঞ্চকন্যাকে উদ্যানের মাঝখানে নিয়ে গেল, বসনাবৃত করলো এবং তাদের গায়ে হাতে পায়ে মাথায় আগুনের তাপ দিতে থাকলো। সেই সঙ্গেই চলতে লাগলো তন্ত্রমন্ত্র মহৌষধি প্রয়োগ। এইভাবে 4 দণ্ড ধরে প্রাণপণ চিকিৎসার পরেই পঞ্চকন্যা চেতনা ফিরে পেলেন। এবার শেষ অংশটা দেখো। শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন। এই যে অংশটা, এই অংশটাকে বলা হবে ভণিতা। বানানটা দেখে নেবে, ভণিতা। কাকে বলা হয় ভণিতা? মধ্যযুগের কবিরা কাব্যের যে অংশে আত্মপরিচয় দান করতেন তাকে বলে ভণিতা। তাহলে এই জায়গাটায় আমরা ভণিতা বলছি কেন? এখানে কি বলছেন কবি আলাওল তার নামটা এখানে বলছেন এবং বলছেন যে আমি একজন অতি তুচ্ছ কবি সৈয়দ আলাওল শ্রীযুত মাগন গুণী, যিনি মহন্ত মানে পুরোহিত, অর্থাৎ এখানে প্রধানমন্ত্রী মাগন ঠাকুর, যিনি একজন গুণী মানুষ, তার অনুরোধে আমি এই কাব্যটি সুরচিত করলাম। আমার কোনো গুণ নেই, আমার তেমন কোনো প্রতিভা নেই, কিন্তু আমাকে তিনি অনুরোধ করেছিলেন বলে মাগন ঠাকুরের অনুরোধে আমি এই কাব্যটি সুরচিত করলাম। ফলে এই জায়গাটায় কবি যেহেতু তার আত্মপরিচয় দিয়েছেন, তাই এই অংশটাকে আমরা বলছি ভণিতা। হয়ে গেল তাহলে কবিতাটা শেষ, কাব্যাংশটা আমাদের বোঝা হয়ে গেল। এবং যেহেতু সিন্ধু তীরে, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, সমুদ্রের তীরে কি ঘটনা ঘটছে, কে আসছে, তাদের কারা সেবা যত্ন করছে ইত্যাদি সমস্ত কিছুই বর্ণনা করা হচ্ছে, সেই জন্যেই বিষয় অনুযায়ী কাব্যাংশটির নামকরণ করা হয়েছে। এখানে কারো চরিত্রের নামে নয় বা কোনো কিছু সাজেশনও এখানে দেওয়া হয়নি, কোনো সাজেস্টিভ নামকরণও নয়, একদম বিষয় ধরে সিম্পল স্ট্রেট কাট নামকরণ করা হয়েছে। ক্লিয়ার? তাহলে আমার কাব্যাংশটা বোঝানো শেষ। খুব ভালো করে পড়ে রেখো, ছোট্ট প্রচুর কোয়েশ্চেন্স দিয়েছি, যে কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে আসবে না এমনটা নয়। আর এটার ওপরে পরবর্তীকালে আমি ডেফিনেটলি আলাদা করে কোয়েশ্চেন আনসারের ভিডিও দিয়ে দেব। সহজপাঠ চ্যানেলটাতে একটু যেও, যারা এখনও সাবস্ক্রাইব করনি করে নিও, ডেসক্রিপশানে যেও, সেখানে লিঙ্ক পাবে যেখানে আমার অন্যান্য ক্লাস 10-এর পড়াগুলোর ভিডিও পেয়ে যাবে। আজকে তাহলে এ পর্যন্তই থাক। থ্যাংক ইউ এভরিবডি।